প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দিবার্সি সর্দার খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ তোমাদের সকলকে অনলাইন নবম এবং দশম শ্রেণীর রসায়ন ক্লাসে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়ন ক্লাসে অর্থাৎ সপ্তম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সপ্তম অধ্যায়ে আমরা যে টপিকস নিয়ে আলোচনা করব সেটা হলো একমুখী বিক্রিয়া এবং উভমুখী বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, একমুখী বিক্রিয়া, প্রথমত একমুখী বিক্রিয়াটা কি? তো আমরা একমুখী বিক্রিয়া হলো যে সকল বিক্রিয়াগুলো শুধুমাত্র সম্মুখী দিকে ঘটে, যে সকল বিক্রিয়াগুলো সম্মুখ দিকে ঘটে যে সকল বিক্রিয়াগুলো শুধুমাত্র সম্মুখের দিকে ঘটে কিন্তু পশ্চাৎ দিকে ঘটার কোনো সম্ভাবনা নাই, ঘটার কোনো সম্ভাবনা নেই, তাকে বলা হয় একমুখী বিক্রিয়া। শিক্ষার্থী বন্ধুরা, এখানে একমুখী বিক্রিয়া আমরা উদাহরণ হিসেবে দেখো, একরকম বিক্রিয়া কোনগুলো হতে পারে সাধারণত, যেমন চুনা পাথর যদি আমি উত্তপ্ত করি তাহলে চুন প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এটা যদি খোলা পাত্রে ঘটে কার্বন ডাই অক্সাইড গ্যাস উড়ে যাবে, যার কারণে এই বিক্রিয়াটা কিন্তু পশ্চাৎ দিকে আর ঘটবে না। এই জন্য একমুখী বিক্রিয়াকে সাধারণত এই একটা মাত্র তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, একমুখী বিক্রিয়াকে সাধারণত একটি মাত্র তীর চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, কারণ এখানে যদি কার্বন ডাই অক্সাইড গ্যাস এই খোলা পাত্র থেকে উড়ে যায় তাহলে বিক্রিয়াটার পশ্চাৎ দিকে ঘটবে না। সুতরাং এটাকে বলতে পারি আমরা একমুখী বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখব উভমুখী বিক্রিয়াটা আসলে কি। উভমুখী বিক্রিয়া হলো উভমুখী বিক্রিয়া, যে সকল বিক্রিয়া সম্মুখ দিকে এবং পশ্চাৎ দিকে উভয় দিকে ঘটবে, সম্মুখ প্লাস পশ্চাৎ দিকে ঘটবে, অর্থাৎ যে সকল বিক্রিয়াগুলো সম্মুখ ও পশ্চাৎ উভয় দিকে ঘটবে তাকে উভমুখী বিক্রিয়া বলে। যে সকল বিক্রিয়াগুলো সম্মুখ এবং পশ্চাৎ উভয় দিকে ঘটে সে সকল বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা, কেমন সেম বিক্রিয়া দিয়ে আমরা করতে পারি চুনা পাথর, এটা কিন্তু উভমুখী চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে চুন প্লাস কার্বন ডাই অক্সাইড, এটা কিন্তু বদ্ধ পাত্রে হচ্ছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, চুনা পাথরকে যদি উত্তপ্ত করি আমরা কি পাবো? চুন পাবো আর কার্বন ডাই অক্সাইড। এবং বদ্ধ পাত্রে থাকলে কার্বন ডাই অক্সাইড গ্যাস উড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, ফলে চুন এবং কার্বন ডাই অক্সাইড মিলে আবার চুনা পাথরে পরিণত হবে। তাই উভমুখী বিক্রিয়াকে সর্বদাই এই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমাকে এখানে একটা প্রশ্ন আসতে পারে, কিভাবে একমুখী বিক্রিয়াকে উভমুখী করা যায় আর উভমুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা যায়। প্রশ্ন দুটো লিখে নাও তোমরা, কিভাবে একমুখী বিক্রিয়াকে উভমুখী করা যায় আবার কিভাবে
উভমুখী বিক্রিয়াকে একমুখী করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, এই দুটো প্রশ্ন তোমাদের অনেক সময় 2 মার্কের প্রশ্ন আসতে পারে। তো আমরা কিভাবে করব, আমরা যেহেতু আমরা একমুখী বিক্রিয়ার সংজ্ঞা দেখলাম যে বিক্রিয়া শুধু সম্মুখের দিকে ঘটবে কিন্তু পশ্চাৎ দিকে ঘটবে না, সেটা কিভাবে, খোলা পাত্রে। তাহলে একটা বিক্রিয়া যখন খোলা পাত্রে ঘটছে, চুন প্লাস কার্বন ডাইঅক্সাইড, তাহলে এই খোলা পাত্রে হলে এই খোলা পাত্রে যখন ঘটবে তখন সেটাকে আর উভমুখী বিক্রিয়াতে পরিণত করা যাবে না। অর্থাৎ এই যে বিক্রিয়াটা চুনাপাথর বদ্ধপাত্র, অর্থাৎ এই বিক্রিয়াটাকে যদি আমরা বদ্ধপাত্রে তৈরি করি তাহলে সেটাকে উভমুখীতে পরিণত করা যাবে। এই বিক্রিয়াটাকে যদি আমরা বদ্ধপাত্রে ঘটিয়ে থাকি তাহলে সেটাকে উভমুখীতে পরিণত করা যাবে। আবার এই বিক্রিয়াটাকে যদি আমরা খোলা পাত্রে ঘটিয়ে থাকি তাহলে সেটাকে একমুখী করা যাবে। তো সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, দুটো বিক্রিয়া উদাহরণ দিয়ে আমরা একমুখী বিক্রিয়াকে উভমুখী করতে পারি এবং উভমুখী বিক্রিয়াকে একমুখী করতে পারি। অর্থাৎ খোলা পাত্রে হলে সেটা উভমুখী বিক্রিয়াকে যদি খোলা পাত্রে করানো হয় তাহলে সেটা একমুখীতে পরিণত হবে, এবং বদ্ধ পাত্রে যদি করানো হয় তাহলে সেটাকে উভমুখীতে পরিণত হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এ ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। এরপরে টপিক দেখো তাপ হারি বিক্রিয়া এবং তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা এই বিষয়টা অষ্টম অধ্যায়ে আবার শিখবো, কিন্তু এখানে আমাকেও একটু শিখতে হবে, কারণ এই অধ্যায়ে অনেক বিষয় আছে যেখানে তাপ হারি এবং তাপ উৎপাদী বিক্রিয়া সম্পর্কে তোমাকে বলতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়া হলো যে বিক্রিয়ায় তাপ শোষিত হয়, অর্থাৎ যে বিক্রিয়ায় তাপ শোষিত হয় তাকে তাপহারী বিক্রিয়া বলা হয়। এই তাপহারী বিক্রিয়া আমরা কিছু উদাহরণ দেখব। এখানে তাপহারী বিক্রিয়ায় ডেল্টা এইচ কে এনথালপি বলা হয়, অর্থাৎ তাপের পরিমাণ, এনথালপি। এনথালপিটা হলো কোনো বিক্রিয়া কি পরিমাণ তাপ উৎপাদিত হচ্ছে বা শোষিত হচ্ছে তার পরিমাণটাকে এনথালপি বলা হয়। এই ডেল্টা এইচ এর মান যদি ঋণাত্মক হয়, ধনাত্মক হয়, তবে সেটা তাপহারী বিক্রিয়া, এবং ডেল্টা এইচ এর মান যদি ঋণাত্মক হয় সেটা তাপ উৎপাদী বিক্রিয়া, আমরা পরে দেখব। তো এখানে একটা বিক্রিয়া দেখো, N2 প্লাস H2 2NH3, এখানে ডেল্টা এইচ মাইনাস 92 কিলোজুল পার মোল। এই বিক্রিয়াটা দেখো ডেল্টা এইচ এর মান নেগেটিভ, তাহলে এটা তাপ উৎপাদী বিক্রিয়া। কিন্তু এই বিক্রিয়া যদি এভাবে লিখতাম শিক্ষার্থী বন্ধুরা, তাহলে দেখো NH3 অর্থাৎ N2 প্লাস 3H2 উল্টো দিকে, তাহলে সেটা ডেল এইচ এর মান কি হতো, পজিটিভ হতো। এই পজিটিভ হওয়ার কারণে সেই বিক্রিয়াটা কি বিক্রিয়া হতো, তাপ হারি বিক্রিয়া হতো। এটা তিন ভাবে বিক্রিয়াটা লেখা আসতে পারে। প্রথমত বা 2NH3 উভমুখী চিহ্ন N2 প্লাস 3H2 মাইনাস 92 কিলোজুল পার মোল, বা 2NH3 প্লাস 92 কিলোজুল পার মোল, অর্থাৎ N2 প্লাস 3H2। তাহলে এই তিন ভাবে বিক্রিয়াটা লেখা আসতে পারে। তিনটে বিক্রিয়ায় তাপ হারি বিক্রিয়ার একটা উদাহরণ। তিনটে বিক্রিয়ায় কিন্তু তাপ হারি বিক্রিয়ার উদাহরণ শিক্ষার্থী বন্ধুরা। তো এবার হলো আমরা তাপ উৎপাদী বিক্রিয়া দেখব। তাপ উৎপাদী বিক্রিয়া
যে বিক্রিয়ায় তাপ উৎপাদন হয়, সংজ্ঞাটা দেখো, যে বিক্রিয়ায় তাপ উৎপাদন হয় বা নির্গত হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। তাপ উৎপাদী বিক্রিয়া বলে। অর্থাৎ ডেল এইচ এর মান তাহলে এখানে কি হবে, ঋণাত্মক হয়। ডেল এইচ এর মান কি হবে, ঋণাত্মক হয়। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে উদাহরণ হিসেবে আমরা কি কি পেতে পারি, এই বিক্রিয়াটাকে যদি বিপরীত ভাবে লিখি তাহলে আমরা কিন্তু তাপ উৎপাদী বিক্রিয়ার উদাহরণ পেতে পারি শিক্ষার্থী বন্ধুরা। কেমন, N2 plus 3H2 2NH3, ডেল্টা H এর মান -92 কিলোজুল পার মোল। তাহলে ডেল্টা H এর মান ঋণাত্মক রয়েছে, সুতরাং এখানে বলতে পারি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল্টা H এর মান ঋণাত্মক, সুতরাং আমরা বলতে পারি এটা তাপ উৎপাদী বিক্রিয়া। ডেল্টা H এর মান যদি, এটাকে যদি আমরা এভাবে লিখি 2NH3 প্লাস 92 কিলোজুল পার মোল, বা N2 3H2 মাইনাস 92 কিলোজুল পার মোল 2NH3, তিনভাবে কিন্তু আমরা বিক্রিয়াটাকে উপস্থাপন করতে পারি। তাহলে সেটাকে বলতে পারি আমরা তাপ উৎপাদী বিক্রিয়া। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে শিখলাম যে একমুখী বিক্রিয়া, বহুমুখী বিক্রিয়া এবং কিভাবে একমুখী বিক্রিয়াকে বহুমুখী করা যায়। এবার শিখলাম তাপহারী এবং তাপ উৎপাদী বিক্রিয়া। আবার এক ধরনের বিক্রিয়া আছে যে বিক্রিয়ার ইলেকট্রন স্থানান্তরিত হয়। যে বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তরিত হয় সেটাকে আমরা বলতে পারি যে ওই যে জারণ বিজারণ বিক্রিয়া, রেডক্স বিক্রিয়া এবং নন রেডক্স বিক্রিয়া। তো শিক্ষার্থী বন্ধুরা এই জারণ বিজারণ বিক্রিয়া শেখার আগে আমাদের যে বিষয়টা শিখতে হবে সেটা হলো জারণ সংখ্যা। তো জারণ সংখ্যা শিখে তারপরে আমাদের ইলেকট্রনের স্থানান্তর যে বিক্রিয়াটা ঘটবে সেই বিক্রিয়াটা আমরা পরে শিখব। তো আগে আমরা শিখব জারণ সংখ্যাটা আসলে কি জিনিস। এই জারণ সংখ্যা যদি আমরা ভালো করে না শিখতে পারি তাহলে জারণ বিজারণ বিক্রিয়া সম্পর্কে আমরা শিখতে পারবো না শিক্ষার্থী বন্ধুরা। তো জারণ সংখ্যাটা হলো কি, কোন মৌল বা পরমাণু কোন মৌল বা পরমাণুর শেষ কক্ষপথ থেকে যে কয়টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে। নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে তাকে কি বলা হয়, জারণ সংখ্যা বলা হয়। শিক্ষার্থী বন্ধুরা কোন মৌল বা পরমাণু শেষ কক্ষপথ থেকে যে কয়টি ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে নিষ্ক্রিয় গ্যাসের কাঠামো অর্জন করে সেইটাকে বলা হয় জারণ সংখ্যা। যেমন সোডিয়াম শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়, এই জারণ সংখ্যা হলো +1। ক্লোরিন শেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাসে পরিণত হয়, জারণ সংখ্যা হলো -1। অক্সিজেন দুটো ইলেকট্রন গ্রহণ করতে পারে O2-, জারণ সংখ্যা -2। তো শিক্ষার্থী বন্ধুরা এইভাবে আমরা জারণ সংখ্যাটা নির্ণয় করতে পারি। জারণ সংখ্যার কিছু কিছু নিয়ম বা শর্ত আছে, সেগুলো তোমরা দেখো। মুক্ত অবস্থায় কোন মৌল বা যৌগের জারণ সংখ্যা 0। যেমন CH4 এর জারণ সংখ্যা 0। আবার যদি বলি সোডিয়াম, শুধু সোডিয়ামের জারণ সংখ্যা 0।
আবার যদি বলি আয়রন, শুধু আয়রনের জারণ সংখ্যা 0, কিন্তু Na+ এর জারণ সংখ্যা +1, Ap2+, এখানে জারণ সংখ্যা +2। কিন্তু মুক্ত অবস্থায় কোন মৌল বা যৌগের জারণ সংখ্যাটা কি বলি আমরা? 0 বলি শিক্ষার্থী বন্ধুরা। তারপর আয়নের জারণ সংখ্যা তার চার্জের সমান। আয়নের জারণ সংখ্যা চার্জের সমান। কেমন? Ap2+ এর জারণ সংখ্যা +2, কপার প্লাস এর জারণ সংখ্যা +1, কপার 2+ এর জারণ সংখ্যা +2। তো শিক্ষার্থী বন্ধুরা, এভাবে আমরা জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। যেমন কিছু কিছু মৌলের জারণ সংখ্যা, যেমন হাইড্রোজেনের জারণ সংখ্যা +1 হতে পারে, -1 হতে পারে। হাইড্রোজেন একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তাই জারণ সংখ্যা +1। আবার হাইড্রোজেন একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে, তাই জারণ সংখ্যা -1। এই দুটো উদাহরণ দেখি আমরা। HCl, এই যৌগে A+, A-, সুতরাং এখানে জারণ সংখ্যা +1। আবার সোডিয়াম হাইড্রাইড, এখানে প্লাস, এটা মাইনাস, এক্ষেত্রে জারণ সংখ্যা -1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে দুটো উদাহরণ দেখলাম, হাইড্রোজেন জারণ সংখ্যা +1 হতে পারে, -1 হতে পারে। তো আরো আছে যে যৌগগুলো, H2O, টোটাল H2O জারণ সংখ্যা 0, Cl এর জারণ সংখ্যা -1, তারপর অ্যামোনিয়ার জারণ সংখ্যা 0, তারপর অক্সিজেনের জারণ সংখ্যা -2, সুপার অক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যা -1/2, যেমন NaO2। এখানে শিক্ষার্থী বন্ধুরা দেখো, সোডিয়ামে +1, এটা হলো 2 গুণ x = 0। তাহলে এখান থেকে যদি আমি জারণ সংখ্যা বের করি, x = -1/2, এটা বলা হয় সুপার অক্সাইড। পারঅক্সাইড যদি বলি, পারঅক্সাইডের ক্ষেত্রে জারণ সংখ্যা H2O2, এক্ষেত্রে অক্সিজেনের জারণ সংখ্যা হলো -1। এখানে যদি আমরা একটা যৌগ দেখি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, H2SO4 = 0। এখানে আমরা সালফারের জারণ সংখ্যা বের করব। কিভাবে বের করব? দেখো, হাইড্রোজেনে +1 গুণ 2 যোগ x, যেটা বের করব সেটাকে x ধরি। অক্সিজেনের -2 গুণ 4 = 0, অর্থাৎ 2 + x -8 = 0। x -8 থেকে 2 বাদ দিলে +6, অর্থাৎ এক্ষেত্রে সালফারের জারণ সংখ্যা +6। আমরা এইভাবে জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। আমি কয়েকটা জারণ সংখ্যা HW দিব, তোমরা সেগুলো করবে শিক্ষার্থী বন্ধুরা। দেখো, MnO4-, এখানে Mn জারণ সংখ্যা নির্ণয় করবে, KMnO4, তারপর Na2H2O7, সালফারের জারণ সংখ্যা নির্ণয় করবে, K2Cr2O7, এগুলো জারণ সংখ্যা নির্ণয় করবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই কাজগুলো তোমরা করে ইনবক্সে আমাকে অবশ্যই জানাবে, আমি দেখব। এবং তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়বে, কারণ এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট। তোমাদের এক সেট প্রশ্ন সাধারণত এখান থেকে এসে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে ক্লাসে মনোযোগ সহকারে শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ। সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে আমি শেষ করছি। থ্যাংক ইউ সবাইকে।